দেখি ওকে আছে তো, তাই না? আসসালামু আলাইকুম প্রিয় পেইড ব্যাচের স্টুডেন্টরা, আশা করি সবাই অনেক ভালো আছো। দেখেন যে আমার সাউন্ড কোয়ালিটি আগে ঠিক আছে কিনা একটু জানিয়ে দিবেন। ওয়ালাইকুম আসসালাম। একটু জানিয়ে দেবেন যে সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা। আলহামদুলিল্লাহ ভাইয়া অনেক ভালো আছে, ঠান্ডার মধ্যে দিয়ে যাচ্ছে। হ্যাঁ, এই সময় তো সবাই ঠান্ডা লাগবে, এটা স্বাভাবিক। ঠিক আছে মিথিলেশ, ওকে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আজকে থেকে কিন্তু আমরা থার্ড চ্যাপ্টার শুরু করলাম। হ্যাঁ, যেটা আমাদের প্রিভিয়াস যে দুইটা চ্যাপ্টার ছিল, থিওরিক্যাল চ্যাপ্টার, ওই দুইটা চ্যাপ্টারে তোমরা রেকর্ড ক্লাস দেখছো, ফাইন, ডাজন্ট ম্যাটার, যে পরে দেখলে ওটা বোঝা যায়। বাট এই অধ্যায় থেকে, থার্ড চ্যাপ্টারের এই অধ্যায় থেকে সবাই লাইভে দেখবা। হ্যাঁ, কারণ এটা তো পেইড কোর্স। তো দিন শেষে লুজার কিন্তু তুমি, আমি না। ওকে, তো লুজার না হয়ে আমরা একটু কাজে লাগাই, ক্লাসগুলোকে ইউটিলাইজ করি সঠিকভাবে। ঠিক আছে, প্রত্যেকটা লাইভ যে টাইমে হবে সেই টাইমেই ওই টাইমেই ক্লাসগুলো দেখবা, তাহলে কোশ্চেন রাইজ হবে, যেটা বুঝবা না সেটা বলতে পারবা। ঠিক আছে, ওকে। তাই আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। ওকে, সবকিছু ঠিক আছে। আজকে কিন্তু তোমাদের কথা মতো আমরা যে বড় মাইক্রোফোনটা, এই যে মাইক্রোফোন যেটা, এটা কিন্তু আমরা বাদ দিয়েছি। হ্যাঁ, আজকে আমরা সেই পূর্বের যেটা ছোট মাইক্রোফোন, আমরা ওই মাইক্রোফোনটা নিয়েছি। তোমরা অনেকেই বলো যে ওটাতে প্রবলেম হয়। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এখন শুরু করতে যাচ্ছি। আচ্ছা, দ্বিতীয় অধ্যায়ের পিডিএফটা দেওয়ার কথা আমি ভুলে গিয়েছিলাম ব্যস্ততার কারণে। তো যাই হোক, আজকে লাইভের শেষে ইনশাল্লাহ কেউ একজন শুরু তোমাদের মধ্যে থেকে কেউ একজন হোয়াটসঅ্যাপে একটু আমাকে মনে করায় দিও, যদি আমি না দিই। আর যদি মনে থাকে আমার, ইনশাল্লাহ আজকে ক্লাস শেষে আমি পিডিএফটা দিয়ে দেবো। ঠিক আছে, ওকে। তাহলে আমরা শুরু করতে যাচ্ছি। দেখেন, 3 নম্বর অধ্যায়ে সম্পূর্ণরূপে কথা বলা আছে হলো সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। তো এটাতে দুইটা পার্ট আছে এই অধ্যায়ে। প্রথম অংশের নাম হলো সংখ্যা পদ্ধতি, আর দ্বিতীয় অংশের নাম ডিজিটাল ডিভাইস। এখন কথা হলো যে ভাইয়া সংখ্যা পদ্ধতি কি? তোমরা ম্যাক্সিমাম জানো যে ইভেন আমার সময়ও, আমি যখন তোমাদের ইন্টারের স্টুডেন্ট ছিলাম, এই সংখ্যা পদ্ধতি আমার কলেজে মিনিমাম 6 মান্থ, প্রায় 6 মাস শুধু সংখ্যা পদ্ধতি পড়াইতো। মানে এরকম আমরা কপাল পড়েছিলাম। তো আসলে এটা আবার নিন্দা হইল না, এটা এক ধরনের সমালোচনা হতে পারে। হ্যাঁ, তো আমি এসএসসি লাইফে থাকতে 6 থেকে 10 পর্যন্ত পড়েছিলাম। আমাদের যে ইংলিশ টিচার ছিল, প্রত্যেকদিন শুধু 6 থেকে 10 পর্যন্ত শুধু টেন্সই পড়ে গেলাম, আর কিছুই শেখা নেই। তো ইন্টারে এসে দেখলাম যে আইসিটি ক্লাস মানেই সংখ্যা পদ্ধতি, মানে এরকম একটা থিঙ্কিং ঢুকে গেছিল। আরে বাবা, আইসিটি ক্লাস আসলেই শুধু সংখ্যা পদ্ধতি। কিন্তু আসলে কিন্তু বিষয়টা তারা কমপ্লেক্স করেছে। কেন? যাতে যেন কঠিন লাগে আমাদের কাছে, তাদের কাছে আমরা যাই। কিন্তু আসলে এটা তো তেমন কঠিন না। আমরা ইনশাল্লাহ সংখ্যা পদ্ধতি এই প্রথম অংশটা সর্বোচ্চ 2টা বা 3টা ক্লাস নেব। আমি তোমাদের বলেছি পুরো তৃতীয় অধ্যায়ে আমরা ক্লাস দিব 5টা। তার মধ্যে এখানে যেহেতু 2টা পার্ট, এটাতে 2টা হতে পারে, এটাতে 3টা হতে পারে, বা এটাতে 3টা, এটাতে 2টা হতে পারে। এটা আমার পড়ানোর স্পিডের উপর ডিপেন্ড করবে, তোমরা কতটুকু ক্যাচ করতে পারতেছো এটার উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, তো মোট এই পুরো অধ্যায়টাতে আমরা 5টা ক্লাস রাখবো। 5টা ক্লাসে একদম কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, তো আমরা শুরু করি। এখন কথা হলো, আরেকটা কথা বলে নেই, সংখ্যা পদ্ধতি এটা
তোমরা ভাবোই যে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল জাস্ট এই অঙ্কগুলো করা মানে সংখ্যা পদ্ধতি না। প্রত্যেকটা জিনিস খুঁটে খুঁটে ধরে ধরে গভীর থেকে শিখবো। সংখ্যা পদ্ধতি, সংখ্যা কাকে বলে, অঙ্ক কাকে বলে, পদ্ধতি কাকে বলে, ডিটেল শিখবো। তাহলে দেখা যাবে তুমি এইচএসসির পর অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হওয়ার পর তুমি কোনো স্টুডেন্ট পড়াইতে পারবা। শুধু নিজে পাস করে গেলে তো হবে না, তাই না? তো দেখো আমরা শুরু করি তাহলে সংখ্যা পদ্ধতি। দেখো সংখ্যা পদ্ধতি এত বড় একটা বিষয়, মনে করো এটা একটা ভাষা সাপোজ। তো তোমাকে যদি আমি আগে বাংলা ভাষা শিখাইতে চাই, বাংলা ভাষা শিখাতে হলে তোমাকে আগে কোন বিষয়টা জানতে হবে? বাংলা বর্ণমালা গুলো, বাংলার বর্ণমালা। বর্ণমালার মধ্যে আবার কি আছে? বর্ণ আছে, সবগুলো বর্ণের সমন্বিত রূপ হলো বর্ণমালা। তো বর্ণ আছে 49টা, মানে ক খ, তোমাকে আগে এইগুলো শিখাতে হবে। এইগুলোকে বলা হয় অক্ষর, ক খ এগুলোকে আলাদা বলা হয় অক্ষর। বাট এইগুলো যখন দুই তিনটা একসাথে যুক্ত হয় তখন সেটা হয়ে যায় শব্দ। কয়েকটা শব্দ যখন একসাথে হয়ে যায় ওইটা হয়ে যায় বাক্য। তো এইভাবে আমরা একটু সংখ্যা পদ্ধতি একটু গভীর থেকে জানি। দেখেন প্রথমে আমরা যেটা জানবো অঙ্ক। আমাদের সবারই একটা ভুল ধারণা আছে। ভুল ধারণা আমি যদি তোমাকে এখন বলি যে সাপোজ 3 এটা কি, তোমরা বলবো যে ভাইয়া 3 এটা হলো একটা সংখ্যা। 3 এটা হলো একটা সংখ্যা না, 3 এটা একটা অঙ্ক, এটা একটা অঙ্ক। এই ভুল ধারণাটা কিন্তু আমরা জেনে ভুল করি। যেমন আমি যদি এখানে শুধু ক লিখি, ক হবে একটা বর্ণ। যখন ক এর সাথে আমি ল ম যুক্ত করব এটাকে আমরা বলবো শব্দ। সেম ভাবে যখন আমরা 3 এটা শুধু একা আছে সিঙ্গেল ভাবে ইউজ হবে তখন আমরা এটাকে বলবো অঙ্ক। আর এটা যখন দুইটা অঙ্কের সমন্বয় হবে তখন এটা হয়ে যায় সংখ্যা। ওখানে যেমন শব্দ তৈরি হয় এখানে হবে সংখ্যা তৈরি। ওকে, তাহলে আমরা অঙ্কটা আগে শিখে নেই। অঙ্কের সংজ্ঞাটা কিভাবে আমরা বলতে পারি। দেখেন কোন সংখ্যাকে প্রকাশ করার জন্য যে সমস্ত সাংকেতিক চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয় তাকে ডিজিট বা অঙ্ক বলে। কোন সংখ্যা পদ্ধতি সেটা যেই সংখ্যা পদ্ধতি হোক না কেন ওটা প্রকাশ করার জন্য যে সাংকেতিক চিহ্নগুলো ব্যবহার করা হয়, যেমন আমাদের দশমিক সংখ্যা পদ্ধতি, মানে আমরা ছোটবেলা থেকে যে সংখ্যা পদ্ধতির সাথে পরিচিতি সেটা হলো দশমিক সংখ্যা পদ্ধতি। সেখানে আমরা 0 থেকে 9 পর্যন্ত এখানে 10টা অঙ্ক ব্যবহার করি, 10টা অঙ্ক ব্যবহার করি, নট সংখ্যা। ঠিক আছে? তো তুমি যদি 1 কোটি লিখতে চাও বা 5000 লিখতে চাও এই অঙ্কগুলোই কিন্তু ইউজ করতে হবে, এর বাইরে কোনো অঙ্ক নেই। তাহলে বুঝলাম যে সংখ্যা পদ্ধতি, আমাদের দশমিক সংখ্যা পদ্ধতি গণনার কাজে যেমন আমাদের এই ইউনিক 10টা অঙ্ক ব্যবহার হয়, সেম ভাবে আমরা তাহলে বলতে পারি যে যে কোনো সংখ্যা পদ্ধতিতে আমরা প্রকাশ করার জন্য কিছু সাংকেতিক ইউনিক চিহ্ন যে ব্যবহার করি এইগুলোকে আমরা অঙ্ক বলতে পারি। ঠিক আছে? এইগুলোকে আমরা অঙ্ক বলতে পারি। যেমন ধরো বাইনারি একটা সংখ্যা লেখার জন্য কয়টা অঙ্ক ব্যবহার করি আমরা? 2টা অঙ্ক, 0 এবং 1। 0 এবং 1 এই দুইটা হলো অঙ্ক, কিন্তু এগুলো যখন একসাথে ব্যবহার হবে, এই যে 1 1 0, এইটা 1 1 0 এটা তখন হয়ে যাবে একটা সংখ্যা। ঠিক তেমনি মনে করো আমি লিখবো হলো 92, শুধু 9 লিখলে এটা আমরা বলবো অঙ্ক, আর 9 এর সাথে যখন 2 যুক্ত করবো তখন এটা হয়ে যাবে সংখ্যা। তোমরা একটু রিমাইন্ড করো, ছোটবেলায় তোমরা যখন 4 5 এর ম্যাথ গুলো করতাম এখানে লেখা থাকতো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লেখো বা 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা লেখো। এখন আসো দেখো তোমাদের ভুল ধারণা কেটে যাবে। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তখন আমরা লিখতাম হলো 4টা 9 5টা 9 লিখতাম, তাই না? 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে দেখো অঙ্কগুলো ভালো করে বুঝো। তার মানে কি 5 অঙ্কের, তার মানে প্রত্যেকটা এক একটা কি এক একটা অঙ্ক, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তার মানে পুরোটা মিলে হলো একটা সংখ্যা। ক্লিয়ার? তাহলে সংখ্যা এবং অঙ্কের মধ্যে আমাদের আর কোনো ডাউট থাকবে? বাট এটা আমাদের একটা প্রচলিত ভুল। আমরা যদি বলি যে এটা কত, বলবে এটা একটা সংখ্যা, বাট না, এটা একটা অঙ্ক। ক্লিয়ার? এটা যেন আর নেক্সট টাইম আমাদের ভুল না হয়। ঠিক আছে, তাহলে অঙ্ক কাকে বলে আমরা জানলাম। যেমন বাইনারি সংখ্যা প্রকাশের জন্য 0 এবং 1 দুটি ডিজিট বা অঙ্ক ব্যবহার করা হয়। ওকে, নেক্সট আমরা এবার সংখ্যা জানবো। দেখো
প্রতীক বা অঙ্কের সাহায্যে সংখ্যা গঠিত হয়। অর্থাৎ এই অঙ্ক যে মানে একাধিক অঙ্কের সমন্বয়ে সংখ্যা গঠিত হয়। এইভাবে সংজ্ঞাটা আমরা দিতে পারবো, একাধিক অঙ্কের সমন্বয়ে সংখ্যা গঠিত হয়। যেমন 23, 71, F2A, 101। এই সংখ্যাগুলো আমরা একটু পরে জানবো যে আসলে F2A দ্বারা কি বোঝায়। এটা আমরা বুঝলাম, এটা বুঝলাম, এটাও বুঝলাম, বাট এইটা আমরা বুঝলাম না, তাই না? এটা আমরা আস্তে আস্তে পরে শিখবো যেটা আসলে কোন সংখ্যা পদ্ধতি। ঠিক আছে, ওকে। এবার দেখো, আমরা সংখ্যা জানলাম, এখন আমরা আজকের যে অধ্যায়, ওই অধ্যায়ের মূল যে লেখাটা, ওই লেখাটা জানবো। যেমন মনে করো যে তোমরা ছোটবেলায় যে মুভিগুলো দেখতে বা আমরা মুভিগুলো দেখতাম, বিশেষ করে বাংলাদেশের মুভিগুলো, ওই মুভির নাম যে দেওয়া থাকে, যে নামটা দেওয়া থাকে, ওই নামটা পুরো মুভির কোনো না কোনো একটা জায়গায় ওটা প্রকাশ হবে, মানে একদম নাম ডিরেক্টলি বলা থাকবে। তখন আমাদের মনে হয় যে না, তাহলে এই মুভির নামে এখানে এসে প্রকাশ পাইল। তো এতক্ষণ আমরা এই সংখ্যা পদ্ধতির পূর্বের ইতিহাসগুলো জানলাম, এখন আমরা সংখ্যা পদ্ধতি কাকে বলে এটা আমরা জানবো। দেখো, বিভিন্ন সাংকেতিক চিহ্ন বা অঙ্ক ব্যবহার করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলা হয়। আশা করি বুঝতে পেরেছেন। এইগুলো আপনাদের বইয়ের মধ্যে আছে, সুন্দর করে শিখে রাখবেন। এবার আসেন সংখ্যা পদ্ধতির ভিত্তি। এটা খ নাম্বারে প্রশ্ন আসে, খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এটা আমি 3 স্টার দিলাম। ঠিক আছে ভাইয়া, সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেস কাকে বলে, এটা আমি 3 স্টার দিলাম। এটা খ নাম্বারে খুব খুব করে আসে, মানে অনেক বেশি আসে। সেটা হলো, কোন সংখ্যা পদ্ধতির ভিত্তি বলতে ওই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট অঙ্ক বা প্রতীক সময়ের সংখ্যাকে বোঝায়। এবার আসো, আমরা ছোটবেলায় অঙ্কগুলো করতাম, সেগুলো কিসে? দশমিক সংখ্যা। এখন আসো, ওকে, একটু ফাঁকা একটা পেজ নিচ্ছি, আগে দশমিক সংখ্যা ছিল, তাই না? ওকে, 1 মিনিট। আমরা এখন ভিত্তি বা বেস বোঝাচ্ছি। কিন্তু সাপোজ আমরা জানি যে দশমিক সংখ্যা হলো 0 থেকে 9 পর্যন্ত। এখানে মোট 10টা অঙ্ক আছে। কয়টা অঙ্ক আছে? 10টি অঙ্ক আছে। এই 10টি অঙ্ক দিয়ে পুরো দশমিকের হাজার হাজার কোটি কোটি বিলিয়ন বিলিয়ন সংখ্যা আমরা লিখতে পারি। এখন এই দশমিক সংখ্যা পদ্ধতিতে যে কয়টা অঙ্ক ব্যবহার হয়, এইটাই হলো তার ভিত্তি। আশা করি বুঝতে পেরেছো। তাহলে দশমিকের ভিত্তি, এই জন্য কিন্তু আমরা দশমিকের ভিত্তি কত লিখি ভাইয়া? দশমিকের ভিত্তি আমরা 10 লিখি। আশা করি বুঝতে পেরেছেন। অনেকেই আমরা জানি না যে আসলে বাইনারি সংখ্যার ভিত্তি কেন 2 হয়, 5 হলো না কেন, 6 হলো না কেন, অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি কেন 8 হতে হবে, 10 তো হলো না কেন, 3 হলো না কেন। তাহলে এবার বুঝলাম। এবার আসো বাইনারি সংখ্যা পদ্ধতি। আমরা জানি বাইনারিতে কয়টা অঙ্ক ব্যবহার হয় ভাইয়া? 0,1, এই দুইটা অঙ্ক ব্যবহার হয়। তাহলে এটার বেজও কত হবে? সাপোজ আমরা যদি একটা সংখ্যা লিখি, তাহলে সেটা বেজ কত দেব? আমরা 2 দেব। তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি 2 কেন আমরা ব্যাখ্যা করতে পারবো? একটু সবাই একটু দ্রুত বলেন। আচ্ছা, একজন লিখছে ভাইয়া ডিজিট কি? ডিজিট হলো ইংরেজি নাম। ডিজিট হলো ইংরেজি নাম। যে কত ডিজিট আমরা যদি বলি, আমি যদি তোমাকে বলি 5 ডিজিট লেখো, সাপোজ 5 ডিজিট, ধরো 11 ডিজিটের নাম্বার, ধরো আমি আমার নাম্বারটাই লিখলাম 07338968582। হ্যাঁ, এটা হলো 11 ডিজিটের একটি নাম্বার, মানে কি 11টা অঙ্কের একটি সংখ্যা। দেখো, আমি প্রথমে বললাম ইংরেজিতে 11টা ডিজিটের নাম্বার এটা, তাই না? এবার ডিজিটের পরিবর্তে অঙ্ক বসায় দাও, তার মানে ডিজিটের বাংলা হলো অঙ্ক, ডিজিট হলো একটা ইংরেজি নাম। ওকে, এবার আপনারা একটু বলেন যে আসলে আমরা ভিত্তি বুঝতে পারলাম কিনা। যদি আপনাকে কোশ্চেন করা হয় অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি 8 কেন, ব্যাখ্যা করো, সবাই আমরা পারবো কিনা? অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি 8 কেন বলেন। আপনারা যত দ্রুত রেসপন্স করবেন আমাদের ক্লাসগুলো তত শর্ট হবে, তত এগিয়ে যাবে তাড়াতাড়ি। না পারলে বললেন যে ভাইয়া না সমস্যা নেই, আবার একটু বুঝান।
আসলে আমরা ভিত্তি বা বেজ আসলে ক্লিয়ার হইলাম কিনা। আচ্ছা আর একবার বলেন। ঠিক আছে, আমি সবার উদ্দেশ্যে আর 30 সেকেন্ড বলে দিচ্ছি একবার লাস্ট। দেখেন, ভিত্তি হলো কোন সংখ্যা পদ্ধতির ভিত্তি বলতে ওই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্কগুলোকে বলে। ওকে, এবার দেখেন দশমিক সংখ্যায় আমরা যে অঙ্কগুলো ব্যবহার করি সেখানে কয়টা অঙ্ক? 0 থেকে 9, এর বাইরে কিন্তু কোনো অঙ্ক নাই। 0 1 2 3 4 5 6 7 8 9। পৃথিবীতে যত বড় আমরা নাম্বারই লিখতে চাই, যত সংখ্যাই লিখতে চাই, এই কয়েকটা অঙ্কই ব্যবহার হবে। তাহলে এখানে কয়টা অঙ্ক ব্যবহার হলো? 10টা। এই জন্য দশমিক সংখ্যা পদ্ধতির বেজ হলো 10। মানে যে সংখ্যা পদ্ধতিতে যে কয়টি অঙ্ক ব্যবহার হবে ওইটাই হলো ওই সংখ্যা পদ্ধতির বেজ। বুঝাইতে পারছি? আশা করি আর কারো কোনো সমস্যা নেই। ওকে, এবার দেখেন, সরি, ওকে, এবার আসেন আমরা সংখ্যা পদ্ধতির এবার প্রকারভেদ জানবো, ক্লাসিফিকেশন অফ নাম্বার সিস্টেম। ঠিক আছে, এইটাই হলো সবচেয়ে মূল আকর্ষণীয় আমাদের আলোচনা, মানে যেটা আসলে আমরা বেশি বেশি আলোচনা করি। আমরা মনে করি আইসিটি মানেই সংখ্যা পদ্ধতি, কিন্তু আসলে তা না। এইচটিএমএল প্রোগ্রাম, এটা ওটা অনেক কিছু আছে। দেখেন, সংখ্যা পদ্ধতি দুই প্রকার। আমরা যদি এটা উপস্থাপন বা প্রকাশের উপর ডিপেন্ড করি তাহলে সংখ্যা পদ্ধতি দুই প্রকার, কিন্তু আমরা তো জানি কত প্রকার। এইচএসসি তে 4 প্রকার, এটা পরে আলোচনা করতেছে, আগে এই দুই প্রকার দেখো। উপস্থাপন বা প্রকাশের পদ্ধতির ভিত্তির উপর যদি ডিপেন্ড করে, আর এইগুলো হলো ভিত্তির উপর ডিপেন্ড করে। ভিত্তির উপর যদি নির্ভর করে সংখ্যা পদ্ধতি আমরা ডিফাইন করি তাহলে বলবো 4 প্রকার। আর যখন উপস্থাপন বা প্রকাশের পদ্ধতির উপর ভিত্তি করে হবে তখন বলবো সংখ্যা পদ্ধতি কত প্রকার ভাইয়া? তখন বলবো 2 প্রকার। এইগুলো মাথায় রাখেন। অনেকে তো মানে এমনি শুধু মনে রাখে 4 প্রকার, না। আগে আমরা জানবো সংখ্যা পদ্ধতি আগে হলো 2 প্রকার। একটা হলো কি? পজিশনাল সংখ্যা পদ্ধতি, আর একটা হলো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। রাইট? একটা হলো পজিশনাল সংখ্যা পদ্ধতি, একটা নন পজিশনাল। এবার আসো, এই পজিশনাল সংখ্যা পদ্ধতির আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। এবার আসো, পজিশনাল মানে কি? আমরা জানি পজিশনাল মানে হলো স্থানাঙ্ক বা স্থান বা অবস্থান, এটা জানি। তো পজিশনাল সংখ্যা কাকে বলে আমরা একটু পরে আবার বিস্তারিত আলোচনা করবো। এখন শুধু এতটুকু জানো যে এইচএসসি লেভেলে আমাদের নন পজিশনাল সংখ্যা সম্পর্কে বিস্তারিত লেখা নেই বা পড়তে হবে না, নেই, মানে লাগবে না। শুধুমাত্র পজিশনাল সংখ্যা পদ্ধতিতে যে 4 প্রকার, আমরা এইটার শুধু বিস্তারিত পড়বো, অর্থাৎ এইটার আমরা বিস্তারিত পড়বো, আর আমাদের কিছু লাগবে না। ঠিক আছে? ওকে, দেখেন তো আরেকটা বিষয় দেখো, বাইনারিতে এটা বাইনারি, অক্টাল তো অক্টাল, এই যে ডেসিমাল, এইটা সবচেয়ে বেশি মানে পরিচিত, সেটা হলো এটা ডেসিমেল এবং দশমিক হিসেবে ব্যবহার হয়। মানে ডেসিমেল হলো ইংরেজি নাম, দশমিক হলো তার বাংলা নাম। আবার ভাইবো না যে দশমিক আর ডেসিমেল আবার আলাদা জিনিস, না, একই জিনিস। ঠিক আছে, যেটা বায়োলজি ওইটাই জীববিজ্ঞান। ওকে, দেখেন এবার তাহলে আমরা একটু নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে, আর এই কালার হয়েছে কেন, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে আমরা একটু জেনে নিই। দেখেন, যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান সংখ্যায় ব্যবহৃত অঙ্কসমূহের অবস্থানের উপর নির্ভর করে না তাকে নন পজিশনাল। এটা তো আমি প্রথমেই বলিলাম, একদম সহজ ভাবে মনে রাখবে। পজিশনাল মানেই হলো অবস্থান। যে সংখ্যাগুলো অবস্থানের উপর নির্ভর করে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে, আর অবস্থানের উপর নির্ভর করে না তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। জাস্ট এতটুকু মনে রাখবেন, আর কিছু এর চাইতে বিস্তারিত আপনাদের আর জানতে হবে না। ঠিক আছে? ওকে, এবার দেখেন আমরা এখানে বেশ কয়েকটা নন পজিশনাল সংখ্যা দেখাবো। এখন এইটা একটা, এরপরে আরো দেখাবো, মানে বেশ কয়েকটা দেখাবো। ঠিক আছে? আচ্ছা, একজন লিখছে ভাইয়া বাইট বা নিবল কি? আচ্ছা, বাইট বা নিবল সম্পর্কে স্যার আরেকবার বুঝাই দিন লাস্টে যেটা পারলেন না, মানে ভিত্তি।
পড়াইলেন, আচ্ছা ঠিক আছে, শেষের দিকে ভিত্তির কথাটা আবার একটু মনে করে যে আমি আবার বুঝাবনি, ঠিক আছে। তো এখন আমরা যেটা দেখবো এগুলো হলো নন পজিশনাল। দেখো এটার নাম হলো হায়ারোগ্লিফিক্স সংখ্যা পদ্ধতি। এগুলো কিন্তু নন পজিশনাল, এগুলো আমাদের কিন্তু তেমন লাগবে না, শুধু জেনে রাখো যে কয়েকটা নন পজিশনাল সংখ্যা পদ্ধতির মধ্যে একটা হলো হায়ারোগ্লিফিক্স সংখ্যা পদ্ধতি। যেমন তারা 1 এইভাবে লিখতো, 2 এইভাবে লিখতো, 3 এইভাবে, 4 5 6 এইভাবে লিখতো। অর্থাৎ আমরা যেমন রোমানে 5 লিখি হলো এইভাবে না, এইভাবে লিখি, তারপর 6 লিখি এইভাবে, বা এই যে অনেকে আবার এটা দাও মানে এইভাবে, এটা হলো রোমান, ঠিক আছে। তো এইভাবে আমরা কিন্তু লিখি ট্যালি ট্যালি রোমান। কিন্তু এই হায়ারোগ্লিফিক্স সংখ্যা পদ্ধতি তারা আবার এটা লিখতো না, তারা 5 লিখতো মানে 5টা দাগ, 6 লিখতো মানে 6টা দাগ দিত, জাস্ট এইভাবেই তারা ব্যবহার করতো। দেখো এই যে এটা কত, এটা হলো এখানে 4 3, এটা হলো 7, এটা হলো 8, এটা হলো 9, আর এই যে এইরকম করে এটা হলো তারা 10 বুঝাইছে, মানে এটা হলো তাদের সংখ্যা পদ্ধতি। এগুলো কিন্তু মানের উপর নির্ভর করে না, অবস্থানের উপর ডিপেন্ড করে না। যেমন আমি তোমাকে যদি বলি এক্সাম্পল, আমাদের দশমিকে আমি যদি লিখি 102, তাহলে আমরা এটা লিখবো হলো একক স্থানের, এটা লিখবো দশক স্থানের, আর এটা লিখবো শতক স্থানের। আশা করি বোঝা গেছে। এটা আমরা কিভাবে বের করতাম আপনাদের মনে আছে কিনা? একক স্থান মানে হলো 2 এর সাথে 1 গুণ করে লিখতে হয়, মানে 2। দশক স্থান মানে 0 সাথে 10 গুণ হবে, কিন্তু গুণ হয়ে 0ই হবে। আর 1 এর সাথে শতক, এটার সাথে 1 এর সাথে 100 গুণ হবে, মানে 100 হবে। এই মিলে এটা যোগ করলে হবে 102, এই মিলে হলো এই 102 পাই। এইটা হলো একটা পজিশনাল সংখ্যা পদ্ধতি, এটা আমরা জানি, ছোটবেলায় আমরা এইভাবে করে এসেছি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, এইভাবে অবস্থান উপর করে এসেছি। কিন্তু এইটার বিপরীতে যেটা, মানে এইগুলোর ব্যতিক্রম যেটা, ওইটাই হলো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। অর্থাৎ এরা অবস্থানের উপর নির্ভর করে না, ঠিক আছে। তো একটা আমরা জানলাম, এটা নিয়ে বিস্তারিত জানতে হবে তা না, এগুলো দিয়ে ম্যাথ আসবে তা না, জাস্ট একটু জেনে রাখো যে এগুলো হলো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, ঠিক আছে। গাছ বা ফুল, জীবজন্তু নন পজিশনাল, হ্যাঁ ঠিক আছে স্যার। পিডিএফটা দিয়েন চ্যাপ্টার 2 এর, ঠিক আছে, চ্যাপ্টার 2 এর পিডিএফটা আজকের ক্লাস শেষেই দিয়ে দিবনি, ঠিক আছে। ওকে, দেখেন এটা হলো মায়ান সংখ্যা পদ্ধতি, ঠিক আছে। তো মায়ানমাররা প্রথমত এই সংখ্যা পদ্ধতি আগে ইউজ করতো, এখন তাদের সংখ্যা পদ্ধতি আপডেট হয়েছে, তারা এটা ইউজ করে না, বাট অনেক বছর আগের কথা, এটা তারা এইভাবে ইউজ করতো। দেখো, তা আমরা যেমন 0 লিখি, তারা এই 0কে এইভাবে লিখতো। আমরা 1 লিখি, তারা 1 কে একটা ডট লিখতো, মানে একটা বৃত্ত দিত। 2 মানে হলো 2টা বৃত্ত, 3 মানে হলো 3টা বৃত্ত, ঠিক আছে। তো এইভাবে তারা লিখতো। দেখো 5 লিখতে হলো একটা জাস্ট আন্ডারলাইনের মতো দিয়ে, 10 লিখতে হলো 2টা আন্ডারলাইন, ঠিক আছে। তো এইগুলো হলো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, যেগুলো অবস্থানের উপর ডিপেন্ড করে না। এগুলোতে ম্যাথ আসবে না, এগুলো নিয়ে কোনো প্যারা নেওয়ার দরকার নাই, জাস্ট বুঝে মানে জেনে রাখেন যে হায়ারোগ্লিফিক্স, তারপর মায়ান সংখ্যা পদ্ধতি, এগুলো হলো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এগুলো জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি দিয়েছি। ওকে, নেক্সট দেখেন রোমান সংখ্যা পদ্ধতি। এটার সাথে তো আমরা ম্যাক্সিমাম পরিচিত, এটার সাথে আমরা ম্যাক্সিমাম পরিচিত। দেখেন আমরা এই যে 4 লিখি হলো এইভাবে, 5 লিখি এইভাবে, 6 লিখি এইভাবে, 7 লিখি এইভাবে, কিন্তু এগুলোর কিন্তু দশকের কোন স্থানের মান নেই। আশা করি বোঝা গেছে। তো এগুলো হলো অবস্থানের উপর ডিপেন্ড করে না, অবস্থানের উপর নির্ভর করে না, এই জন্য এগুলোকে বলা হয় পজিশনাল সংখ্যা পদ্ধতি। ওকে, দেখেন এটা হলো ট্যালি সংখ্যা পদ্ধতি। ট্যালি সংখ্যা পদ্ধতি সম্পর্কেও তো আমরা জানি। আমরা হলো এখানে 5 লিখতাম কিভাবে, দেখেন এই যে 1 2 3 4, এই যে 5 লিখতাম হলো এইভাবে, ওই 4 কে আমরা এইভাবে ক্রস দিয়ে লিখলেই ওটা 5 হয়ে যাইত, ঠিক আছে। তো এগুলো হলো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এবার দেখো, এইবার আমরা হলো আমাদের আসল যেটা আসলে আমাদের জানতে হবে সংখ্যা পদ্ধতি, মানে যেটা নিয়ে আমাদের এই অধ্যায়টা শুরু, ম্যাক্সিমাম আলোচনা, সেটা আমরা এখন জানবো। পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? দেখো সংজ্ঞাটাকে একটু আমরা জেনে নেই।
যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান সংখ্যায় ব্যবহৃত অঙ্কসমূহের পজিশন বা অবস্থানের উপর নির্ভর করে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। যেমন একটু আগে আমি আপনাদের দেখাইছি, একটু ছোট করে দেখাই। এক্সাম্পল হিসেবে এটা যদি আমি 10 লিখি, তাহলে এটা হলো একক স্থানের মান, এটা হলো দশক স্থানের মান। এখন আসেন এই 10 কিভাবে বের হলো আমি দেখাই। একক স্থান মানে হলো এই শূন্যর সাথে 1 গুণ হবে, তার মানে কি হবে? শূন্যই হবে। দশক স্থান মানে এই 1 এর সাথে 10 গুণ হবে, তাহলে কত হবে? 10 হবে। তাহলে এটা আমরা কত পাচ্ছি? সেই 10ই পাচ্ছি। আশা করি বোঝা গেছে। এইটা হলো একটা পজিশনাল সংখ্যা, মানে অবস্থানের উপর নির্ভর করে, মানে এই শূন্যের মানটা তার অবস্থানের উপর নির্ভর করে। যে শূন্য যদি প্রথমে থাকে তাহলে একক হবে, শূন্য যদি 3-4 ঘর পরে থাকে তাহলে শতক হবে, দশক হবে। অর্থাৎ তার অবস্থান যেখানে তার মান সেইভাবে হবে, মানে অবস্থান যদি শুরুর দিকে হয় মান কম হবে, অবস্থান যদি এইদিকে শেষের দিকে হয় তাহলে তার মান বেশি হবে। এইটাই আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতি বলি। ওকে, তো দেখেন এখানে আরেকটা জিনিস, এই যে রেডিক্স পয়েন্ট, এটা দেখেন ভালো করে দেখেন। এই সংখ্যা পদ্ধতিতে সংখ্যায় ব্যবহৃত অঙ্কসমূহের নিজস্ব মান, স্থানীয় মান এবং সংখ্যা পদ্ধতির ভিত্তির সাহায্যে সংখ্যার মান নির্ণয় করা হয়। এই সংখ্যা পদ্ধতিতে রেডক্স পয়েন্ট দিয়ে প্রতিটি সংখ্যাকে পূর্ণাংশ ও ভগ্নাংশ এই দুই ভাবে বিভক্ত করা যায়। যেমন ভালো করে বোঝেন, এইদিকে তাকান, এই যে নিচে একটা নাম্বার দেওয়া আছে, একটা উদাহরণ দেওয়া আছে, এইটাকে আমরা বলি কি? এই অংশটুকুকে আমরা বলবো পূর্ণ সংখ্যা, তাই না? এটা তো আমরা সবাই জানি। আর এই যে মাঝখানে যে একটা পয়েন্ট, এই পয়েন্টকেই বলা হয় রেডিক্স পয়েন্ট। ঠিক আছে, মাঝখানের পয়েন্টটাকে বলা হয় রেডিক্স পয়েন্ট। মানে পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশের মাঝে যে বিন্দুটা থাকে বা পয়েন্টটা থাকে সেটাকে বলা হয় রেডিক্স পয়েন্ট। আশা করি বুঝতে পেরেছি। ওকে, ঠিক আছে। নেক্সট দেখেন, আমি যেটা বুঝাইলাম ওইটাই আবার এখানে একটু সুন্দর করে চিত্রের মাধ্যমে দেখাইছি। পৌনঃপুনিক এটা তো জানেন, মানে একই ডিজিট এরপরে সবগুলোতেই 2 আসার কথা, এই জন্য এটাকে পৌনঃপুনিক বলা হয়। অর্থাৎ কোন সংখ্যায় যদি একটা অঙ্ক বারবার রিপিট হয় তাহলে ওটাকে বলা হয় পৌনঃপুনিক। ঠিক আছে, তারপরে এটা হলো ভিত্তি বোঝানো হয়েছে, এটা দ্বারা রেডক্স পয়েন্ট বোঝানো হয়েছে, এইগুলো হলো প্রত্যেকটা অঙ্ক বোঝানো হয়েছে। মানে এতক্ষণ আমি যা আলোচনা করলাম সেটা এখানে চিত্রের মাধ্যমে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এটা এখানে তেমন বোঝার কিছু নাই। এবার আসেন পজিশনাল সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। এই যে আমরা মূল যে আলোচনা করব এই 4 প্রকার নিয়ে। দেখেন, দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। এবার আসেন যারা একদমই বেসিক, অর্থাৎ যারা 26 সালের ব্যাচ, মানে যারা 26-এ পরীক্ষার্থী, আর যারা 26-এ পরীক্ষার্থী তারা এই বিষয়গুলো বেশি ভালো করে কনসার্ন দিবেন। আর যারা 25-এ পরীক্ষা দিবেন তাদের ভাই এগুলো কিছুই না, একদম দুধ ভাত হয়ে গেছে, ক্লিয়ার হয়ে গেছে। জাস্ট তারা একটু চর্চা করো, মানে আবার একটু রিভিশন করতেছে। আর যারা নতুন ভালো করে খেয়াল করো। দেখো, দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি, এটা হলো ভিত্তি। ভিত্তি কত? 10। এখানে মোট 9টা অঙ্ক ব্যবহার হয়। যারা ভিত্তি বোঝো না আবার একটু ভালো করে বোঝো। ভিত্তি মানে হলো ওই সংখ্যা পদ্ধতিতে যে কয়টা অঙ্ক ব্যবহার হবে সেটাই হলো তার ভিত্তি। তাহলে দেখেন এই দশমিক সংখ্যা পদ্ধতিতে মোট এখানে কয়টা অঙ্ক আছে দেখেন, 0 থেকে যদি কাউন্ট করা শুরু করেন 9 পর্যন্ত, তাহলে এখানে হবে প্রায় 10টা, প্রায় না মানে 10টি হবে, 10টা অঙ্ক হবে। এই 10টা অঙ্ক থেকেই এটার বেজ হয়েছে 10। তাহলে যারা বেজ বা ভিত্তি বোঝেন না আবারও ভালো করে বোঝেন, তাহলে আর শেষে বুঝতে হবে না যে কোন সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করার জন্য যে কয়টা অঙ্ক ব্যবহার করা হয় ওই অঙ্ক হলো ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি। ক্লিয়ার? আবার বলি, দেখেন বাইনারির ক্ষেত্রে বাইনারির ভিত্তি কত ভাইয়া? বাইনারির ভিত্তি 2। তার মানে বাইনারি সংখ্যা পদ্ধতিতে মাত্র 2টা অঙ্ক ব্যবহার করা হয়, 0 এবং 1। এই জন্য এটার বেজ হলো 2। ঠিক আছে, অক্টাল সংখ্যা পদ্ধতির বেজ হলো 8। কেন? কারণ এখানে 8টা, দেখেন 0 থেকে 7 পর্যন্ত, মানে 8টি অঙ্ক ব্যবহার হয়, এই জন্য এটার বেজ বা ভিত্তি হলো 8। তাহলে অক্টালের
অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি 8 ব্যাখ্যা করো। এটা তাহলে আমরা কিভাবে বলতে পারি? আমরা আগে বলবো যে আমরা জানি কোন সংখ্যা পদ্ধতির ভিত্তি হলো ওই সংখ্যা যা ওই সংখ্যা পদ্ধতিতে যে কয়টা অদ্বিতীয় অঙ্ক ব্যবহার করা হয় ওইটা হলো ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি। তাহলে আমরা দেখতে পাচ্ছি অক্টাল সংখ্যা পদ্ধতিতে মোট 8টা অঙ্ক ব্যবহার হয়, এই জন্য অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হবে 8। আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখেন হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমালের বিষয়টা একটু ডিফারেন্ট। এখানে মোট 16টা অঙ্ক ব্যবহার করা হয়, কিন্তু দেখেন 16টা তো অঙ্ক আমাদের নাই। আমরা জানি 0 থেকে 9 পর্যন্ত এখানে আছে কয়টা? এখানে আছে 10টা অঙ্ক। কারণ এরপর যদি আমরা 10 লিখতে যাই তাহলে তো আবার সেমই হয়ে যাবে। দেখেন এই 1 আর 0 এটা মিলেই তো 10 হবে, ঠিক আছে? এই জন্য আর ওটা তো লেখা যাবে না। 0 থেকে 9 পর্যন্ত এখানে হলো 10টা আমাদের অঙ্ক আছে। তারপর এ থেকে এফ পর্যন্ত আমাদের যে ইংরেজির যে অ্যালফাবেট আছে তার মধ্যে থেকে আমাদের 6টা লেটার নেওয়া হয়েছে। এই মোট 10টা আর 6টা, এই 16টা অঙ্ক হেক্সাডেসিমালে ব্যবহার হয় বলে এটার বেস দেওয়া হয়েছে 16 বা 16। তাহলে হেক্সাডেসিমালের বেস 16 বা 16 যদি এটা যদি ব্যাখ্যা করতে বলা হয় তাহলে আমরা বুঝবো বা বলবো এইভাবে যে কোন সংখ্যা পদ্ধতিতে যে কয়টা অঙ্ক ব্যবহার করা হয় সেটা হলো ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি। এখানে হেক্সাডেসিমালে যেহেতু 16টা অঙ্ক ব্যবহার করা হচ্ছে তাই এর ভিত্তি হলো 16। আশা করি ভিত্তি নিয়ে আর কারো কোনো কোশ্চেন নেই। দেখেন নেক্সট আমরা যাচ্ছি। এখন কিছু পজিশনাল সংখ্যা পদ্ধতির মানগুলো দেওয়া আছে, যেটা তোমাদের বইয়েও একটা শীট দেওয়া আছে, বড় করে একটা দেখবা যে টেবিলের মতো শীট। ওইটা প্রথম দিকে তোমাদের টিচার অনেকে বলে যে এটা মুখস্থ করতে হবে। অনেকে মানে শখের বসে বা পেনিকের বসে বা স্যাররা বলে এই জন্য আসলে মানে ধুমধাম করে পুরো অনেক কষ্টে মুখস্থ করে ফেলে, কিন্তু এটা আসলে মুখস্থ করার কোনো মানে কোনো কাজ নেই। কারণ কি, এটা আমরা খুবই ইজি ভাবে অন্য ওয়ের মাধ্যমে আমরা এই প্রত্যেকটা মান বের করতে পারবো। এই জন্য এটা আমরা মুখস্থ করবো না, কিন্তু তোমাদের দেখানোর জন্য শুধু এখানে দেওয়া আছে যে বইয়ের মধ্যে তোমরা এই শীটটা মুখস্থ করে ফেলো। দেখো, আচ্ছা, সংখ্যা পদ্ধতির রূপান্তর, এখানে ইংরেজি নাম দিয়েছি আমরা, এরপরে একটু বাংলা নামগুলো দেখা। এখানে দেওয়া আছে ডেসিমাল থেকে বাইনারি, ডেসিমাল থেকে অক্টাল, ডেসিমাল থেকে হেক্সা, এইভাবে দেওয়া আছে। তো আচ্ছা দেখেন এখন, আচ্ছা কত বাজে আজকে? এতক্ষণ ক্লাস নিলাম, মাত্র 33 মিনিট ক্লাস হলো। আচ্ছা দেখেন, আমরা এখন সংখ্যা পদ্ধতির রূপান্তর সম্পর্কে কথা বলবো, যেটা হলো আমাদের এই 3rd চ্যাপ্টারের সিকিউ করার জন্য সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ হাতিয়ার। মানে এই হাতিয়ারটা যদি আমরা ব্যবহার করতে পারি বা এটা যদি আয়ত্ত করতে পারি, আমাদের 3rd চ্যাপ্টারের সিকিউ একদম ইজি হয়ে যাবে। ঠিক আছে, ওকে। দেখেন আমরা প্রথম কথা বলবো হলো ডেসিমাল থেকে বাইনারি, ডেসিমাল থেকে অক্টাল আর ডেসিমাল থেকে হেক্সা। এই তিনটা নিয়ে আমরা এখন কথা বলবো বা এই তিনটা রূপান্তর শিখবো। দেখেন, দশমিক থেকে বাইনারি, অক্টাল, হেক্সা। তো আমরা একটু আগে কিন্তু এই সবগুলো সংখ্যা পদ্ধতি জেনে এসেছি, কিভাবে লিখতে হয়, কিভাবে বেস তৈরি হয়, সবগুলো জেনে এসেছি। এখন শুধু আমরা রূপান্তর বা ট্রান্সলেট করব আমরা। ঠিক আছে, দেখেন আমরা যদি একটা দশমিক সংখ্যা দেখতে পাই, ধরেন এক্সাম্পল হিসেবে আমি একটা দশমিক সংখ্যা লিখলাম, সে মনে করেন যে আমি লিখলাম হলো 27, এটা একটা দশমিক সংখ্যা। এটাকে যদি আমরা প্রথমে একের পর এক তৈরি করি, হ্যাঁ এইভাবে আমরা তৈরি করি। প্রথমে আগে আমরা বাইনারি লিখব, দশমিক থেকে বাইনারি। আমরা এই একটা নিয়ম ফলো করব, জাস্ট আমি একটা নিয়ম বলবো। যারা ফ্রেশার আছো মানে যারা নতুন আছো তারা চাইলে খাতায় লিখে রাখতে পারো, আর যারা পুরাতন আছো তারা তো জানোই। ঠিক আছে, একটা নিয়ম করেই আমরা দশমিক থেকে বাকি তিনটা করতে পারবো। নিয়মটা হলো এটা, দশমিক থেকে যদি কোনো অন্য সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে বলে, ভালো করে বুঝো, মাথায় কাজ করে নাও। দশমিক থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে নিতে বললেই যে সংখ্যাতে নিতে বলবে ওই সংখ্যার বেস দ্বারা এই সংখ্যাকে আমরা ভাগ করব। যতক্ষণ না ভাগফল 0 আসবে আমরা ততক্ষণ করেই যাব।
আবারও বলি, যেমন এটা যদি দশমিক আছে, এটা যদি এই পাশে বাইনারি করতে বলে তাহলে এই 27 কে বারবার 2 দ্বারা ভাগ করতে হবে। যদি এটা অক্টাল করতে বলতো তাহলে 8 দ্বারা ভাগ করতাম। যদি এটা হেক্সা করতে বলতো তাহলে আমরা 16 দ্বারা ভাগ করতাম। আশা করি বুঝতে পেরেছেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এখন আমরা আগে একটা বাইনারি করে দেখাই যে আসলে দশমিক থেকে কিভাবে বাইনারি করা যায়। তাহলে নিয়মটা হলো ভাইয়া খুবই খুবই ইজি, যে যে এটা কিন্তু শুধুমাত্র দশমিকের ক্ষেত্রে, দশমিক থেকে যে কোনো সংখ্যায় যাব আমরা ওই বেস দ্বারা ভাগ, মানে যে সংখ্যা পদ্ধতিতে যাব ওইটার ভিত্তি দ্বারা এই মূল সংখ্যাকে ভাগ করতে হবে। বুঝতে পেরেছি? এটা হলো পূর্ণ সংখ্যার হিসেব, পূর্ণ সংখ্যার নিয়ম। ভগ্নাংশের নিয়ম আবার ডিফারেন্ট, ওটা আমি বলবো, আগে এটা আমরা শেষ করি, ঠিক আছে? কারো কোনো সমস্যা হলে বললেন কিন্তু, হ্যাঁ। আচ্ছা ভাই, যেহেতু আমরা 26 ব্যাচ নতুন, তাই ধীরে ধীরে আগালেই ভালো হবে, কারণ একদিন কয়েকটি টপিক হলে বুঝতে পারবো না। ওকে, সমস্যা নেই। আমার এখানে কিন্তু আমার ম্যাক্সিমামই হলো 27 ব্যাচ, 25 ব্যাচ আছে। তো আমি দুইটা কম্বাইন করি, মানে কারো যেন প্রেশার না হয়, আমার কারো যেন খারাপ লাগে না, এটা কম্বাইন করি। তো আজকে আমরা এইটা শেষ করবো আগে, এই স্লাইডটা, এটা শেষ করতে অনেক টাইম লাগবে। আমরা আজকে এই স্লাইড পর্যন্তই রাখবো, মানে একটা নিয়ম পর্যন্তই রাখবো। এর পরের দিন নতুন নিয়মে যাব। তো এই নিয়মটাকে ভালো করে বোঝো, এটাই কিন্তু বেশি আসে। তাহলে দশমিক থেকে বাইনারিতে নিতে কি করতে হবে ভাইয়া? 2 দ্বারা ভাগ করতে হবে। অনেকেই যারা পারো তারা করে অ্যান্সার দিবা, কিন্তু 27, তাহলে আমরা লিখলাম এটাকে ভাগ করব 2 দ্বারা। দেখেন এখন কথা হলো যে অনেকে পাকনা পাকনা বোঝো, মানে পাকনা দুই ধরনের হয়, একটা হলো না পেরেও পাকনা হয়, আর একটা যারা আসলে পেরে তাদেরকেও পাকনা বলে। এখানে দুই কোয়ালিটির স্টুডেন্ট আছে। তো এখন কথা হলো, অনেকে বলবে ভাইয়া 2 দিয়ে আমরা ভাগ দেব না, আমাদের সহজ কোনো টেকনিক আছে কিনা দেখান। অবশ্যই সহজ টেকনিক আছে। আমি কখনোই পড়াশোনাতে কোনো হার্ড টেকনিক ইউজ করি না। নিজের ক্ষেত্রে আমি চেষ্টা করছি যত ইজি স্টেপে আগানো যায়। তো এটারও অনেক ইজি স্টেপ আছে, কিন্তু প্রথম দিকে আমরা এগুলো বলবো না। প্রথমে আমরা যে লিগ্যাল নিয়ম ওইটাতেই আগাবো, এরপর এমসিকিউ তে ঝটপট অ্যান্সার করার জন্য আমরা শর্টকাট বিভিন্ন টেকনিক অ্যাপ্লাই করব পরবর্তীতে, এখন না। তাহলে দেখেন আমরা 2 দ্বারা 27 কে ভাগ করি। 2 দ্বারা যদি 27 কে ভাগ করেন, দেখেন তো কতবার যায় ভাগ করলেন, একটু ভালো করে দেখেন। আচ্ছা ভাইয়া, পজিশনের ক্ষেত্রে ডেটা কি দরকার? আচ্ছা এগুলো তো একটু আগে বলবা। আচ্ছা আচ্ছা আচ্ছা, অলরেডি স্টার্ট নিধা করে ফেলেছে। আচ্ছা এক, ওকে, ওয়ান অন, ওকে দেখেন ঠিক আছে, অনেকেই করে ফেলেছে। তাহলে দেখেন কত হয়, সুন্দর করে দেখেন, কমেন্টের দিকে মন দিয়েন না, হ্যাঁ। 2 দিয়ে যদি আমরা 27 কে ভাগ করি, দেখেন তো 13 বার যায় না? 13 দুগুণে কত? 13 দুগুণে 26 হচ্ছে। তাহলে 27 কে তো অতিক্রম করা যাবে না, আমরা তো ভাগের নিয়ম জানি, 27 এর নিচে থাকতে হবে, বা 27 হলে তো ব্যাপার না, কিন্তু 27 তো হচ্ছে না। তাহলে 13 বার যাচ্ছে, আমরা এই 13 এখানে লিখবো মাইনাস। এখন যেটা অবশিষ্ট আছে কত? 1, কারণ দেখেন 13 দুগুণে হয় 26, এখানে আছে কত? 27, তার মানে 1 অবশিষ্ট আছে, আমরা সেই 1টা এখানে লিখে দিলাম। ক্লিয়ার? এরপরে দেখেন, এরপর আবার 2 দ্বারা ভাগ দেব। এবার দেখেন 2 13 মধ্যে কতবার যাচ্ছে? 6 দুগুণে 12, তার মানে 6 বার যাচ্ছে। এখানেও দেখেন আছে 13 হয়ে যাচ্ছে 12, তার মানে এখানেও অবশিষ্ট কত আছে ভাইয়া? এখানেও অবশিষ্ট আছে 1। ওকে, এরপরে দেখেন আবারও 2 দ্বারা ভাগ। এবার দেখেন 2 6 এর মধ্যে এবার কতবার যাচ্ছে? 3 দুগুণে 6, এবার মিলে যাচ্ছে। 3 দুগুণে 6, তাহলে মিলে যাচ্ছে বলে তখন অবশিষ্ট কিছু থাকবে না বলে আমরা 0 দেব। 3 দুগুণে 6, 0। এবার দেখো তারপরে এরপরে দেখো আবারও আমরা 2 দ্বারা ভাগ দিলাম। এবার 2 3 এর মধ্যে কতবার যায়? একবার যায়। 2 একে 2, তার মানে একবার যায়।
2 একে 2, কিন্তু এখানে আছে 3, তার মানে এখানে 1 অবশিষ্ট আছে, তাহলে 1 আমরা এখানে লিখে দিলাম। নেক্সট, 2 এবার 1 এর মধ্যে যায় না, একবারও যায় না। যখন ভাববা যে একবারও যায় না, তখন 0 লিখবা, না গেলে 0 দিতে হবে, মানে 0 বার যাচ্ছে। আর এই 1 যে এখানে অবশিষ্ট ছিল, এইটা এখানে দিয়ে দিতে হবে। ক্লিয়ার? এইবার ভাগ করা শেষ, যে পর্যন্ত এখানে 0 আসবে তখন ভাগ করা শেষ। এবার অ্যানসার লেখার নিয়মটা দেখো। অ্যানসার লেখার নিয়মটা হলো নিচের দিক থেকে উপরের দিকে। ঠিক আছে? তাহলে অ্যানসারটা হবে এটা 27, এটা ছিল দশমিক, এটা যদি আমরা বাইরেতে করতে চাই তাহলে ডাবল অন 0 ডাবল অন, ডাবল অন 0 ডাবল অন। দেখেন কে কে বুঝতে পেরেছেন? কারো কোনো সমস্যা থাকলে দ্রুত ঝটপট জানায় দিবেন, ঝটপট। ওকে, ম্যাক্সিমামেরই হয়েছে, অনেকেই করে ফেলেছে, মাশাআল্লাহ, অনেকেই করে ফেলেছে। এবার এখানে শাই ফিল হওয়া যাবে না, লজ্জাবোধ হওয়া যাবে না, কারো কোনো পার্সোনাল মানে আসলে যদি প্রবলেম থাকে তাহলে বলবা, আর যদি বুঝে যাও তাহলে সেটাও বলবা যে ক্লিয়ার। তাহলে আমি পরেরটাতে চলে যাব। এটা আমরা একটা পূর্ণ সংখ্যা দেখাইলাম, এখন একটা আমরা ভগ্নাংশ দেখাবো, অর্থাৎ পয়েন্ট দেওয়া থাকলে কেমন করে আমরা বাইনারি করব সেটা দেখাবো এখন। খুব দ্রুত একটু সবাই জানিয়ে দিবেন যে সবার কাছে ক্লিয়ার কিনা। ওকে, দেখেন তাহলে আমরা কি করলাম একবারে বলি। দশমিক থেকে যেই সংখ্যা পদ্ধতিতে যাব ওইটার ভিত্তি দ্বারা ভাগ করতে হবে। ভাগ করার পর যখন 0 আসবে তখন আমরা নিচের দিক থেকে উপরে এই অবশিষ্ট গুলো একসাথে অ্যান্সার লিখে দেব। এই নিচের দিক থেকে উপরে গুলো যেগুলো অবশিষ্ট থাকবে সেটাই হলো অ্যান্সার। ঠিক আছে? ওকে, এবার দেখেন এইটাই যদি অন্যভাবে থাকতো, অর্থাৎ একটু ভালো করে দেখেন, এইটাই যদি পয়েন্ট আকারে থাকতো, আমি একটু দেখাই। ধরেন এটা মুছে দিচ্ছি, এক্সাম্পল হিসেবে 27.12 এটা থাকলো দশমিক। এখন এইটাকে আমাদের বাইনারি নিতে বললো 27.12। এখন এই যে মাঝখানে যে পয়েন্ট, এটাকে আমরা কি পয়েন্ট বলবো? রেডক্স পয়েন্ট বলবো। একটু আগে আমরা শিখেছি কিন্তু যে পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশের মাঝামাঝি যে বিন্দু থাকে ওই বিন্দু বা পয়েন্টকে রেডক্স পয়েন্ট বলে। এখন দেখেন এই পয়েন্টের আগে পূর্ণ সংখ্যার নিয়মটা এইভাবেই, ঠিক আছে? এখন এই পয়েন্টের পরে এই নিয়মটা দেখেন, তাহলে এইভাবে লিখবেন 0.12 ইন্টু 2। দেখেন নিয়মটা ভালো করে খেয়াল করেন। আমাদের এই রেডক্স পয়েন্টের পূর্বে যে পূর্ণ সংখ্যাটা থাকবে ওইটাকে আমরা যেমন ভিত্তি দ্বারা বারবার ভাগ করব, পয়েন্টের পরে যে সংখ্যাটা থাকবে ওইটাকে আমরা বারবার ওই ভিত্তি দ্বারা গুণ করব। সর্বোচ্চ মানে সর্বনিম্ন আমরা 3 বার গুণ করব, সর্বনিম্ন মিনিমাম 3টা ডিজিট বের করব, মিনিমাম 3টা। কেউ চাইলে 3টার বেশিও করতে পারে, 3টার কম করবা না, 3টার বেশি করতে পারে। এখন দেখো কি করতে হবে, তাহলে নিয়ম হলো পয়েন্টের আগে ভাগ আর পয়েন্টের পরে হলো ওই বেস দ্বারাই গুণ। তাহলে 0.12 এটাকে গুণ করো, ওকে দেখো আমরা যদি 0.12 কে 2 দ্বারা গুণ করি তাহলে আমরা পাবো 0.24। এই যে আমরা পেলাম হলো 0.24, এইটাকে আমরা ধরবো পূর্ণ সংখ্যা, এটা হলো ভগ্নাংশ। তাহলে এই 0 কে আমরা এই পাশে লিখব। এখানে অনেকে এইভাবে লিখে নেয়, আপনারাও চাইলে লিখে নিতে পারেন। এটা পূর্ণ সংখ্যা আর এটা হলো ভগ্নাংশ। ওকে, এবার দেখেন 0.24, তাহলে আমরা এখানে 0 দেব, 0.24 আবার এই পাশে রাখবো। এটাকে আগের মতো সেম প্রসেসে আবার অ্যাপ্লাই করব, আবার 2 দ্বারা ভাগ করব। তাহলে 0.24 কে আমরা ইনটু করব আবার 2 দ্বারা, তাহলে 0.48। তাহলে আবার 0 এখানে লিখব আর 48 এখানে লিখব। এবার দেখেন এই 0.48 কে আমরা আবার 2 দ্বারা করলাম 0.96, এটাকে ইনটু করলে আবার আমরা পাই 0.96। এখন কথা হলো
অনেকে ম্যাক্সিমাম এখানে আমাদের 3টা ডিজিট চলে আসছে, এই 3টা ডিজিট হলো সর্বনিম্ন রাখবা, এই 3টার চাইতে বেশি অনেকে বলবে যে পূর্ণ সংখ্যা পর্যন্ত আসলেই হয়ে যায়। এটা হলো সবচাইতে স্ট্যান্ডার্ড একটা নিয়ম যে এটা যদি পাশে পূর্ণ সংখ্যা বলতে কি মানে 1 আসে তাহলে আর নেওয়ার দরকার নাই, ঠিক আছে। আর যদি শূন্য শূন্য যেমন আসছে তাহলে মিনিমাম 3টা আমরা নেব, যেমন আমরা 3টা নিয়েছি। এখন আমাদের এই রিডাক্স পয়েন্টের পূর্বে পূর্ণ সংখ্যাকে যেমন অ্যান্সার লেখার নিয়ম হলো নিচের দিক থেকে উপরের দিক, ঠিক তেমনি আমাদের এই পয়েন্টের পরে এটার বিপরীত ভাবে আমরা অ্যান্সারটা লিখবো, অর্থাৎ উপরের দিক থেকে নিচের দিকে। তাহলে আমরা একটু অ্যান্সারটা সাজিয়ে ফেলি। অ্যান্সারটা কি হবে, আমরা আগে এটা লিখবো 27.12, এটা ছিল দশমিকে। এটাকে যদি আমরা এখন সাজাই, দেখেন এখানে কি পাবো, 111011, দেখেন এই ভ্যালুটা আমরা পেয়েছি হলো এই পয়েন্টের আগে, তার মানে আমরা এখানে এখন পয়েন্ট দিতে পারি। পয়েন্টের পরে যে ভ্যালুটা ছিল 12, এটাকে আমরা পেয়েছি কত 000, তাহলে আমরা এখানে 000 এইভাবে দিয়ে দিতে পারি। বলেন কারো কোনো সমস্যা আছে কিনা? এখন হচ্ছে, আচ্ছা দেখেন কারো কোনো সমস্যা আছে কিনা তাহলে জানিয়ে দেন, আর যদি সমস্যা না থাকে তাহলে তোকে ফাইন। আচ্ছা, অনেকে আগেই অ্যান্সার দিয়েছো। আচ্ছা, একজন লিখছে যে আপনি তো আলাদা করেছেন, একসাথে কেমনে করব। দেখো একসাথে বিষয়টা কি আমি বলি, এই 27 এইটা আমরা এই পাশে করলাম, এই পোর্শনটাতে তুমি 27 করবা, করে মাঝখানে এইভাবে একটা দাগ দিয়ে এই পাশে আসতে পারো, আবার মাঝখানে একটু স্পেস রেখে এই পাশে আসতে পারো। আসার পরে এই অ্যান্সার গুলো, এই অবশিষ্ট মানগুলো এগুলো আগে লিখবা, কারণ এগুলো পয়েন্টের আগের কাজ, মানে আগের ভ্যালু, এগুলো আগে লিখবা। 111011 দেখো লিখেছি, 111011, এরপরে পয়েন্ট দিবা, দেওয়ার পরে এই 3টা শূন্য এই পাশ থেকে সাজিয়ে দিবা উপর থেকে নিচে। এটা যদি 1 থাকতো তাহলে 010 লিখতাম। অর্থাৎ আমি আর একবার বলছি 30 সেকেন্ডে, যে কোন দশমিক নাম্বার থেকে যদি আমরা অন্য যে কোনো নাম্বারে যেতে চাই, কাজটা হলো এই পাশে যে নাম্বারটা থাকবে ওইটার ভিত্তি দ্বারা ভাগ করতে হবে। কতক্ষণ পর্যন্ত ভাগ করতে হবে, যতক্ষণ আমাদের এইখানে শূন্য না আসে। এটা হলো পয়েন্টের আগের কাজ। এবার পয়েন্টের পরের কাজ কি, পয়েন্টের পরের কাজ হলো ওই ভিত্তি দ্বারা 3বার, মিনিমাম 3বার গুণ করতে হবে, মিনিমাম 3বার গুণ করবা। গুণের নিয়মটা হলো এরকম, 0.12 ইন্টু 2, 0.24 অ্যান্সার আসবে। এই জিরোটা লিখবা হলো এই পাশে এই পোর্শনে, আর 0.24 এই পাশে। আবার এই 0.24 কে ইন্টু করতে হবে, এই সম্পূর্ণ না, শুধু এইটাকে ইন্টু করবা, করে এইগুলো অ্যান্সার পাইবা। এখন আমরা এই দশমিক থেকে যেভাবে বাইনারি করলাম, সেম প্রসেসে আমরা দশমিক থেকে এখন অক্টালে যেতে পারবো, দশমিক থেকে হেক্সায় যেতে পারবো, ওই একটা নিয়ম অ্যাপ্লাই করে। ঠিক আছে, তো যাদের এইটাতে প্রবলেম আছে, একটা আমরা অক্টালের ছোট একটা নিয়ম দেখি, দেখো ওইটাতে ইজি হয়ে যাবে। ধরো আমরা একটা এই দশমিক আবার একটা সংখ্যা নিলাম, ধরো ছোট একটা সংখ্যা নিলাম, হ্যাঁ 21, এটা আছে হলো দশমিকে, এইটাকে যদি আমাদের অক্টালে রূপান্তর করতে বলা হয়
তাহলে আমরা সেম ভাবে একটু আগে কি নিয়ম শিখাইলাম, হলো যে দশমিক থেকে যে সংখ্যা পদ্ধতিতে যাব এইটার যে বেস থাকবে, ভিত্তি থাকবে, এই ভিত্তি দ্বারা এই নাম্বারটাকে ভাগ করব। তাহলে নাম্বার কত? 21। 21 কে আমরা এই ভিত্তি দ্বারা ভাগ করব। দেখো এই 21 এর মধ্যে কতবার যায়? আমরা জানি যে 3 দিয়ে যদি 8 কে গুণ করা যায় তাহলে আমরা পাই হলো 18, তাই না? আচ্ছা সরি, আমি অন্য মাইন্ডে চলে গেছি। দেখেন আমরা যদি 8 কে যদি 2 দ্বারা গুণ করি তাহলে আমরা পাবো কত ভাইয়া? 16 পাবো। কিন্তু 3 দ্বারা যদি গুণ করতে যাই তাহলে আমরা পাবো 24, কিন্তু আমাদের এখানে আছে হলো 21। তো ভাগের এগুলো তো নিয়ম জানেন যে কিভাবে কি করতে হয়। তো দেখেন তাহলে আমরা দুইবার গেল, তাই না? তো 8 যদি 21 এর মধ্যে দুইবার যায় তাহলে অবশিষ্ট কত আছে একটু ভালো করে দেখো। এখানে আমরা পেলাম হলো 16, কিন্তু আছে কত এখানে? 21 আছে। এখন দেখো তাহলে অবশিষ্ট আছে কত? 5। আমরা সেই অবশিষ্ট 5টা এখানে লিখে রাখবো। এরপর আবার 8 দিয়ে ভাগ। এখন দেখো আমরা জানি যে ভাজ্য আর ভাজকের বিষয়টা জানি যে ছোট হলে কখনোই বড়, মানে বড় হয়ে কখনোই ছোটর মধ্যে ভাগ যাবে না। তো এই 8 যদি 2 এর মধ্যে ভাগ না যায় তাহলে আমরা জানি যে শূন্য লিখতে হয়, মানে শূন্যবার যাচ্ছে, একবার যাচ্ছে না। আর এই অবশিষ্ট ছিল 2, এইটা আমরা অবশিষ্টের এই জায়গায় লিখে রাখবো। তাহলে এইটার আমরা এবার অ্যান্সারটা কিভাবে লিখবো? একটু আগে আমরা যেভাবে লিখলাম যে নিচের দিক থেকে উপরের দিকে অ্যান্সার লিখবো। তাহলে 21 এটা যদি দশমিকে হয়ে থাকে এটাতে তাহলে আমরা অক্টালে পাবো কত? 25। এটা আমরা অক্টালে অ্যান্সার পেলাম। যাদের এইটাতে সমস্যা ছিল তারা এইটা দেখবা, সহজ লাগবে। আবার এটাতে যদি একটু হালকা সমস্যা থাকে হেক্সা দেখলে আরো ইজি হয়ে যাবে, মানে তিনটা একই নিয়ম। এটা একটু দেখেন যে কারো কোনো সমস্যা আছে কিনা। এটা যদি সমস্যা না থাকে তাহলে এই পাশে আমরা একটা পয়েন্টেরটা লিখি পড়তে। দেখেন একটা যদি পয়েন্টেরটা দেখেন তাহলে এটা আরো ইজি মনে হবে। এটা আপনারা আপাতত দেখতে থাকেন যে কারো কোনো কোশ্চেন আছে কিনা। আচ্ছা এখন কথা হলো, একজন যদি কোশ্চেন করে যে স্যার আরেকবার বুঝায় দেন, বাকি সবারই হলো তেলে বেগুনে জ্বলে ওঠে, মানে সবাই তাকে নিয়ে ট্রল করো বা তাকে রিপ্লাই করো, এটা ওটা। হ্যাঁ ঠিক আছে, এখন একজনের জন্য বাকিদের সময় ওয়েস্ট হয়, এটা আমি বুঝি, কিন্তু কথা হলো যে সিচুয়েশন বুঝতে হবে। যে ধরো একটা ইজি একটা ম্যাথ কারো কাছে যদি ওটা কঠিন মনে হয়, সবাই 25 জন আছে, ধরো 25 জনের মধ্যে যদি 24 জন বুঝে যায়, সেটা আমি কিন্তু আবার রিপিট করি। তুমি একটা কাজ করতে পারো, আমার রিপিট করা আর পরবর্তী ক্লাস শেষ হলে তুমি 5বার রিপিট ক্লাস দেখা, একই কথা। রেকর্ড যেহেতু থাকে, এতে করে তোমার জন্য বাকি 24 জনের সময় ওয়েস্ট হবে না। ঠিক আছে, এটা একটু বুঝতে হবে মাঝে মধ্যে। আর যখন দেখবে যে না কয়েকজন বলতেছে, তখন আমি আবার ওটা 2বার না 5বার রিপিট করব। ওকে, এবার এটা দেখেন, এটা আমরা কি করতে পারি। এখানেও আমরা দেখতে পাচ্ছি যে এই পয়েন্টের পূর্বে মানে পূর্ণ সংখ্যা আছে আর ভগ্নাংশ। তাহলে সেম ভাবে আমরা এই পূর্ণ সংখ্যাকে 8 দ্বারা ভাগ করব, আর পয়েন্টের পরে যেটা আছে ওইটাকে 8 দ্বারা গুণ করব। তাহলে এই যে মাঝখানে আপনারা পোর্শন দিয়ে রাখতে পারেন। তাহলে এইদিকে আমরা আগে 33 এর কাজটা করে ফেলি। দেখেন 33, এটাকে আমরা 8 দ্বারা ভাগ করব। 8 33 এর মধ্যে কতবার যায় দেখেন, 4 দ্বারা যদি আমরা 8 কে গুণ করি তাহলে আমরা পাচ্ছি 32, মানে 4 8 দেখেন 8 গুণ 4 গুণ 8 গুণ 4 যদি আমরা করি 32 পাচ্ছি। কিন্তু এখানে আছে কত? 33, তার মানে 1 অবশিষ্ট থাকে। তাহলে আমরা এই 4 লিখবো, মানে কতবার যাচ্ছে? 4 বার যাচ্ছে, সেই 4 এখানে লিখবো। আর অবশিষ্ট যেটা থাকে সেটা আমরা এখানে লিখবো। অবশিষ্ট আছে হলো 1, কারণ 4 8 32, আর আমাদের এখানে আছে হলো 33, এই জন্য 1 অবশিষ্ট এখানে লিখে দিলাম। এবার দেখেন আবারও 8 দ্বারা, এখন 8 4 এর মধ্যে আর যাচ্ছে না, বিধায় আমরা এখানে দেব 0,
আর এই 4 অবশিষ্ট ছিল, এটা আমরা এখানে লিখে রাখলাম। তাহলে এখানে আমরা অ্যান্সার পাচ্ছি। অ্যান্সার কিন্তু আগে লেখা যাবে না, কারণ আমাদের কাজ শেষ হয়েছে মাত্র অর্ধেক। এখন এই বাকি অর্ধেক আমাদের গুণ করতে হবে। পয়েন্টের আগে হলো ভাগ, বারবার মনে রাখো, পয়েন্টের আগে হলো ভাগ আর পয়েন্টের পরে হলো গুণ। তাহলে এখন গুণ করব কোনটাকে? 0.27, 0.27 এটাকে গুণ করব হলো 8 দ্বারা। এইখানে আবার একটা দাগ দিতে হবে, কারণ এই পাশে পূর্ণ সংখ্যা, এই পাশে ভগ্নাংশ। তাহলে 0.27 কে যদি, ওকে, অনেকে করে ফেলেছে 41.212 অ্যান্সার। দেখেন আমি একটু দেখে নিচ্ছি আপনাদের অ্যান্সারটা রাইট আছে কিনা। দেখেন আমরা যদি 0.27 কে ইনটু করি 8 দ্বারা, তাহলে আমরা পাই 2.16। তাহলে 2.16, দেখেন এই 2 হলো পূর্ণ সংখ্যা, তাহলে আমরা 2 লিখবো এই ঘরে, আর 0.16 এই ঘরে লিখবো। এবার এই 16 কে আবার 8 দ্বারা গুণ, মিনিমাম বলছি না যে 3টা ডিজিট বের করতে হবে। তাহলে 0.16 কে যদি 8 দ্বারা গুণ করি, আবার পাচ্ছি আমরা 1.28। তাহলে 1 লিখবো এখানে, 0.28 এখানে লিখবো, ইনটু আবার 8। দেখেন তাহলে আমরা 0.28 কে যদি 8 দ্বারা গুণ করি পাই 2.24। তাহলে এই যে এখানে লিখবো 2 আর এখানে 0.24। এবার দেখেন আমরা পেয়েছি। তাহলে এই পাশের অ্যান্সারটা লেখার নিয়ম হলো নিচের দিক থেকে উপরের দিকে, আর এই পাশের নিয়ম হলো উপরের দিক থেকে নিচের দিকে। তাহলে এবার একসাথে সাজায় ফেলেন। দেখেন কিভাবে আমরা লিখতে পারি একসাথে। অ্যান্সারটা এভাবে লিখতে পারি 33.27, এটা ছিল দশমিক, এটা আমরা পেয়ে এলাম হলো 41.212। দেখেন কারো কোনো সমস্যা আছে কিনা। ওকে, একটু ঝটপট একটু আমরা জানিয়ে দেই যে এখন কারো কোনো সমস্যা আছে কিনা। ওকে, সবার ক্লিয়ার। আচ্ছা, এখনো যাদের একটু প্রবলেম আছে, আশা করি এই দশমিক থেকে হেক্সা একটা উদাহরণ দেখো, এটাতে ক্লিয়ার হয়ে যাবে। আর যাদের তারপরেও ক্লিয়ার হবে না, রেকর্ড ক্লাস তো থাকবে, তোমরা এই ভিডিওটা কয়েকবার দেখে নিবা, তাহলে আশা করি তখন আর প্রবলেম হওয়ার কথা না। দেখো আমরা এখন আবার একটা দশমিক মান লিখবো, ওইটাকে আমরা হেক্সা লিখবো। ধরো এক্সাম্পল হিসেবে আমরা একটা দশমিক মান লিখলাম যে ধরো 71। এখানে আমরা পয়েন্টেরটা একসাথে বুঝায় দিই, তাহলে একটা উদাহরণে আমাদের দুইটা কাজ হয়ে যাবে। ধরো লিখলাম 71.25, এটা আছে হলো দশমিকে। এটা যদি আমরা হেক্সায় নিতে চাই তাহলে কি প্রসেস, নিয়মটা কি? পয়েন্টের আগে হলো এই 16 দ্বারা ভাগ দেব, আর পয়েন্টের পরে হলো এই 16 দ্বারা গুণ করব। একদমই ইজি। আমরা মাঝখানে একটু দাগ দিয়ে নিলাম। দেখেন তাহলে 71, এটাকে আমরা ভাগ দেব কত দ্বারা? 16 দ্বারা। ওকে, 16 চারবার যাবে। দেখেন আমরা জানি 16 কে যদি আমরা, দেখেন 16 কে যদি আমরা 4 দ্বারা গুণ করি তাহলে আমরা পাচ্ছি 64। হ্যাঁ 64 পাচ্ছি, কিন্তু এখানে দেখেন কত আছে, এখানে আছে হলো 71। তার মানে আমাদের 7 অবশিষ্ট থেকে যাচ্ছে, মানে 7 অবশিষ্ট থাকে। তাহলে আমরা এইভাবে লিখবো যে এখানে যাচ্ছে 4 বার, 1671 এর মধ্যে 4 বার ভাগ যাচ্ছে, ভাগ যাওয়ার পরে অবশিষ্ট থাকছে কত? 7। এরপরে দেখেন 16 দিয়ে যদি আবারও আমরা 4 কে ভাগ করি তাহলে আসলে
না 80। ওকে, তাহলে দেখেন আমরা যদি এখন 16 দিয়ে 4 কে ভাগ করি তাহলে তো যাবে না, যাচ্ছে না, কারণ ভাজ্যর চাইতে যদি ভাজক ছোট হয়ে যায় তাহলে তো যায় না, আমরা জানি। তো তাহলে কি করব, আমরা এখানে 0 লিখবো, না গেলে আমরা 0 লিখি। এখন অবশিষ্ট থাকলো কে, 4। এখানে কিন্তু অনেকে ভুল করে, এই 7 দিয়ে যায়, কারণ 7 এর অবশিষ্টের কাজ কিন্তু এই লাইনে শেষ হয়েছে। এখন অবশিষ্ট আছে হলো 4, আমরা এই 4 কে এই পাশে লিখে দিলাম, তাহলে এই পাশে অ্যান্সার পেলাম 47, কিন্তু আগে আমরা লিখবো না। এবার আসেন পয়েন্টের পরের কাজটা আমরা করে ফেলি। তাহলে 0.25 আছে, 0.25, এটাকে আমরা গুণ করব কত দ্বারা, 16 দ্বারা। 0.25 এইটাকে যদি আমরা 16 দ্বারা গুণ করি তাহলে দেখেন কত পাই আমরা, 0.25 ইন্টু 16, আমরা ডিরেক্টলি একটা মান পাই, সেটা হলো 4। তাহলে এখন কথা হলো যে আমরা শুধু 4 পেয়ে গেছি, তাহলে কি আমরা একটাই করব না, এই ক্ষেত্রেও আপনারা তিনটা বের করার চেষ্টা করবেন মিনিমাম। তাহলে আমরা কি লিখতে পারি, দেখেন আপনারা এমনি বুঝে যাবেন যে কোথায় গিয়ে থেমে যাবে। তিনটার যে কমে আসলে হয় কিছু ক্ষেত্রে, আমি বলেছি, এটা দেখলে বুঝতে পারবেন। তাহলে দেখেন আমরা কিন্তু এটা এইভাবে লিখতে পারি। এখন কথা হলো, তাহলে আমরা যদি 4 এর 0.0 দেই, এখন এই শূন্যর সাথে আমরা যত কিছুই গুণ করব আমরা সবই কি পাবো, সবই আমরা শূন্য পেয়ে যাব। তো এই জন্য আপনারা সর্বোচ্চ এখানে অ্যান্সার রাখবেন হলো এ পর্যন্ত রাখতে পারেন। আবার পূর্ণ সংখ্যার যে নিয়মটা, যে অনেকে বলে যে পূর্ণ সংখ্যা আসলেই এটার ভাগের কাজ শেষ, মানে গুণের কাজ শেষ, আর দিতে হবে না। তো এই জন্য এটার অ্যান্সারটা এই পর্যন্ত আপনারা রাখতে পারবেন। 71.25 এটা ছিল দশমিকে, এইটার অ্যান্সারটা আমরা হেক্সাডেসিমালে তাহলে এইভাবে আমরা দিতে পারি। এই দেখো, এটা যাবে নিচ থেকে উপরের দিকে, আর এটা হলো উপর থেকে, এটা একটা সংখ্যা আছে, আমরা এইভাবে দিতে পারি 47.4। এইটা আমরা হেক্সা অ্যান্সার দিতে পারি। দেখেন কারো কোনো সমস্যা আছে কিনা। এবার আপনারা এই পাশে দেখেন, আর আমি এই পাশে আপনাদের এই 3 নিয়মের বেশ কয়েকটা 3-4টা এইচডব্লিউ দেই। আপনাদের যে গ্রুপটা দেওয়া হয়েছে ওইখানে সবাই আজকের তারিখ এবং ক্লাস লিখে সবাই সাবমিট করবেন এইচডব্লিউ গুলো। দেখেন আজকের ক্লাসে আমরা শুধুমাত্র দশমিক থেকে বাইনারি অক্টাল হেক্সা করলাম। নেক্সট ক্লাসে আমরা এই স্লাইডের পরবর্তীতে এইটা আমরা রিভার্স করব, অর্থাৎ বাইনারি থেকে দশমিক, অক্টাল থেকে দশমিক, হেক্সা থেকে দশমিক, এটা করব। এর আগে দেখেন যে এটাতে কারো কোনো সমস্যা আছে কিনা। আর এইচডব্লিউ গুলো চাইলে স্ক্রিনশটও নিতে পারেন বা লিখে নিতে পারেন। আচ্ছা, একজন লিখছে কোন গ্রুপ ভাইয়া। আচ্ছা, আমি আজকে আবারও তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে ওই গ্রুপের লিংক দিয়ে দেব। লাইভটা শেষ হলেই তোমরা আপাতত এইচডব্লিউটা স্ক্রিনশট বা লিখে রাখতে পারো, ওইখানে তোমরা সাবমিট করবা। ওকে, দেখেন কারো কোনো সমস্যা আছে কিনা। কারো যদি সমস্যা না থাকে তাহলে আজকের ক্লাস আমরা, আচ্ছা হ্যাঁ পিডিএফটা, আচ্ছা মনে পড়ছে, ঠিক আছে। ক্লাস শেষে আমরা গত ক্লাসে মানে দ্বিতীয় অধ্যায়ের যে ক্লাস শেষ হয়েছে সেটা আমরা পিডিএফটা ওখানে দিয়ে দেব। তো আজকে এই পর্যন্তই, তাহলে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ সবার সাথে দেখা হচ্ছে। আর এইগুলো একটু বাসায় ভালো করে প্র্যাকটিস করবেন, না হলে আমি এখানে একটা দুইটা করে করাচ্ছি, এগুলো কিন্তু আমার পরবর্তীতে আপনারা ভুলে যাবেন। বেশি বেশি নিজেরা
এই তিনটা তো প্র্যাকটিস করবেন, বইয়ের মধ্যে আরো কিছু উদাহরণ আছে, সেগুলো আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন। ওকে, তাহলে আজকে এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে সবার সাথে দেখা হচ্ছে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।